मैं परिंदा बेसब्र था उड़ा जो दर बदर, कोई मुझको यूं मिला है जैसे बंजारे को घर। नए मौसम की सहर या सर्द में दोपहर, कोई मुझको यूं मिला। আজ তেদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আইয়ুর জোরাজুরিতে আজ জিমিন আর তেও সামান্য মেকআপ ছুঁয়েছে। তে বাহিরে কোথাও বের হলে কখনো মেকআপ করে না। বাসায় থাকতে শখের বসে মাঝে মাঝে ন্যান্সির সাথে করত, আবার মুছে ফেলতো, তাই কেউ তাকে কখনো মেকআপে দেখেনি। আজ হঠাৎ মেকআপ করতে যেন তার মায়াবী মুখশ্রী আরো মারাত্মক মোহনীয় লাগছে। এত এত বোল্ড মেকআপ করা রমণীদের মাঝে তাদের তিনজনকে যেন এই অতি সামান্য মেকআপেই অপরূপ লাগছে। তের মাথায় পরিপাটি করে পরা লেভেন্ডার রঙের হিজাব, গায়ে পরিহিত লেভেন্ডার লং আবায়া, পায়ে প্রত্যেকটা পদক্ষেপে আত্মবিশ্বাসের আভা ফুটে উঠেছে। সকলের চোখ গিয়ে ঠেকল ভার্সিটির সদর দরজা দিয়ে প্রবেশ করতে থাকা আইয়ু, জিমিন আর তের হাস্যোজ্জ্বল মুখের পানে। আইয়ু আজ পরেছে স্কাই ব্লু রঙের আবায়া আর জিমিন পরেছে অলিভ রঙের আবায়া। ভার্সিটির বাকি মেয়েদের পোশাকের তুলনায় তাদের পোশাকের ভিন্নতা আর শালীনতাই যেন সকলের চোখকে তাক লাগিয়ে দেওয়ার মূল কারণ। হাসি হাসি মুখে তে তার বান্ধবীদের সাথে কথা বলতে বলতে ভেতরে যাচ্ছে। আশেপাশে কি হচ্ছে তা নিয়ে যেন তার গুণাক্ষর পরিমাণেরও ধারণা নেই। ভালো করে লক্ষ্য করে থাকলে হয়তো জানতে পারত কেউ তাকে দূর থেকে মাথা থেকে পা পর্যন্ত অবলোকন করছে, কেউ তার এই রূপে ঘায়েল হয়ে যাচ্ছে। মাতোয়ারা নয়নে চেয়ে আছে পলকহীন তারি পানে। তের মুক্তঝরা হাসি তার মনে দাগ কেটে দিচ্ছে। কে বলেছে এই মেয়েকে এভাবে বারবার ভিন্ন ভিন্ন রূপে ধরা দিতে? তে পুরোপুরি চোখের আড়াল হতেই জাংকুক তার গাড়ির জানালার কাঁচ নামিয়ে আরেক পলক সেদিকে চেয়ে মুখে বিড়বিড় করলো, তোর থেকে একবার দূরে সরে তোকে এই নিজের হাতে সুযোগ করে দিয়েছিলাম আমার থেকে নিস্তার পাওয়ার, কিন্তু তুই নিজের থেকে ফিরে এসে ধরা দিয়ে দিলি। তোর নিস্তারের পথ বন্ধ করতে চাইছিস তুই নিজেই, ফায়ারফ্লাই। এর মাঝে আমার কিচ্ছু করার নেই। পরক্ষণে তার দৃষ্টি ফিরিয়ে চোখ কালো সানগ্লাস আর মুখে মাস্ক পরে নিল নিজের পরিচয় গোপন রাখতে। এতক্ষণে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। নতুনদের ফুলের শুভেচ্ছায় বরণ করা হয়েছে ভার্সিটির কর্তৃপক্ষ দ্বারা। ভার্সিটির অধ্যক্ষ কিছুক্ষণ তাদের ওয়েলকাম স্পিচ দিল। তাদের সাথে একাডেমিক এবং স্পেশাল বিষয়ে কিছু অ্যাক্টিভিটিস করাতে তাদের ক্যাম্পাস ট্যুর দেওয়ানো হলো। ক্যাম্পাসের প্রত্যেকটা বিল্ডিং তারা ঘুরে ঘুরে দেখলো এবং সেই বিষয়ে তথ্য দেওয়া হলো তাদের। সাথে নতুন হিসেবে ভার্সিটির সকল দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো তাদের এবং ডিসির সকল লোকেশনের ধারণা দেওয়া হলো, যেন তারা তাদের ক্যাম্পাসের সাথে জড়িত থাকা প্রত্যেকটা বিষয়ে সঠিক ধারণা পেতে পারে। কিছুক্ষণ পর অডিটোরিয়ামের স্টেজ পারফরমেন্স শুরু হয়ে গেল, যেখানে তাদের অনেকে ডান্স মুভ করছিল, অনেকে কাপল ডান্সও করছিল। তে, আইয়ু আর জিমিন তখন ক্যাফেটেরিয়াতে চলে যায় কিছু খেতে, কারণ তাদের সেখানে থাকার ইচ্ছে মোটেও হচ্ছিল না। আর তাছাড়া এতক্ষণ ট্যুর দিয়ে তাদের খিদেও বেশ লেগেছে। তে যখন ওদের সাথে ক্যাফেটেরিয়াতে বসে খাচ্ছিল তখন তার হাতের নাড়াচাড়ায় হাতের আংটিটা চকচক করছিল। আইয়ুর চোখে গিয়ে বিততেই সে প্রশ্ন করে, তোর হাতের এই আংটিটা কি নতুন নিয়েছিস? এত জ্বলজ্বল করছে যে। না, জাঙ্কুক ভাই দিয়েছে সেদিন। কই দেখা তো। আইয়ু তের হাত এগিয়ে নিয়ে আংটিটা নেড়ে চেড়ে দেখলো। এটা তো সেই ডায়মন্ডের আংটিটা যেটা তুই পছন্দ করেছিলি সেদিন, কিন্তু এটা তো অনেক দামি ছিল। এত দামি আংটি তোকে ভাইয়া দিয়েছে? বাহ, বলতেই হয় ভাইয়ার মন অনেক বড়। ইস, আমারও যদি জাঙ্কুক ভাইয়ার মতো একটা ভাইয়া থাকতো। আমি এটা নিতে চাইনি, কিন্তু ভাইয়া এত শখ করে নিয়েছে আমার জন্য, তাই ফিরিয়ে দিলে উনি কষ্ট পেতেন, সে কারণে নিয়েছি। কিন্তু ভাইয়ার তোর পছন্দ জানলো কি করে? কি জানো, আমি তো বলিনি এই নিয়ে কিছু। জিমিনের ব্যাপারটা একটু খটকা লাগে, সে তবুও মাথা ঝাড়া দিয়ে এইসব ভাবনা থেকে বেরিয়ে আসে। তখন হঠাৎ করেই ঝাঁকে ঝাঁকে উল্লাস ধ্বনিতে সম্পূর্ণ ভার্সিটি কেঁপে ওঠে।
ক্যাফেতে যে কয়জন ছিল তারাও উঠে সেদিকে দৌড় দেয় সে আওয়াজ অনুসরণ করে। আইও একজনকে থামিয়ে জানতে চাইলো কি হচ্ছে, এরা এমন করছে কেন। তখনই মেয়েটি তাকে বলল আজ তাদের ভার্সিটির চিফ গেস্ট রকস্টার জিয়ন জাংকুক খান স্টেজে পারফরমেন্স করবে, এখন নিজ গলায়। তে তখন এটা শুনে হতবিহ্বল বসা থেকে উঠে স্টেজের দিকে হাঁটা ধরলো, কিন্তু এরই মধ্যে জাংকুকের গানের সুর তার কানে এসে বাজলো। তে অডিটোরিয়ামে গিয়ে দাঁড়ালো, তবে ভিড়ের ভেতরে ঢুকলো না। সেখান থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে জুতো পরা পায়ের পাতায় ভর দিয়ে একটু উঁচু হয়ে দেখার চেষ্টা করলো জাংকুককে। তে অনেকটা দূরত্বে থাকা সত্ত্বেও জাংকুকের সূক্ষ্ম চোখে ঠিকই তে ধরা পড়েছে। সে তের দিকে তাকিয়ে গান গেয়ে যাচ্ছে, মুখে ক্ষীণ হাসির রেখা। তার গায়ের লেভেন্ডার জ্যাকেটটা যেন তের সাথেই মিলিয়ে পড়া। তে এদিক সেদিক তাকিয়ে দেখছে জাংকুকের জন্য মেয়েগুলো কেমন পাগলামি করছে। তারা এত জোরে জোরে জাংকুকের নাম নিয়ে চিৎকার করছিল যেন মনে হচ্ছিল এক্ষুনি তাদের কণ্ঠনালী ছিঁড়ে বেরিয়ে আসবে। তে এতে অনেক বিরক্ত বোধ করলো। পরক্ষণেই জাংকুকের দিকে তাকাতেই তের মায়াবী নিকশ কালো মণিযুগল সহ সুসজ্জিত চোখ জোড়া জাংকুকের হ্যাজেল ব্রাউন চোখে গিয়ে মিলল। তে দূর থেকে বুঝতে পারল জাংকুক তার দিকে তাকিয়ে আছে, সাথে তার ঠোঁটে লেগে থাকা ক্ষীণ হাসি দেখে তে আরো অবাক হলো। সে সচরাচর জাংকুককে তেমন হাসতে দেখেনি, দেখলেও তা ঈদের চাঁদ দেখার মতো, প্রায় দুষ্প্রাপ্য বলা যেতে পারে। তে ভাবছে এই লোকটা হাসলে তাকে আরো বেশি নজর কাড়া লাগে। উনি কি সবসময় এভাবে হাসতে পারে না? একটু হাসলে কি হয়, ওনার সম্মান কমে যায় বুঝি? তে এটাও খেয়াল করলো জাংকুক তার চুলে ব্রাউন কালার করিয়েছে, যা তার হ্যাজেল ব্রাউন চোখের সাথে মানিয়ে যাচ্ছে। গানের তালে তালে একগুচ্ছ চুল বাতাসের সাথে এসে কপালে লেপ্টে যাচ্ছে। তবুও তে তাতে সন্তুষ্ট না। কেন সে সবসময় এই সেই করিয়ে নিজের সৌন্দর্য বিকৃতি করতে থাকে? আল্লাহ কি সুন্দর গলা দিয়েছে তাকে। এই সুর নিয়ে যদি সে কোরআন তেলাওয়াত করতো তাহলে কতই না সুমধুর শোনাতো। আচ্ছা, আল্লাহর সৃষ্টি এত সুন্দর একটা মানুষ, তাহলে কি আল্লাহর অবাধ্য হয়ে জাহান্নামে যাবে? না না, নাউজুবিল্লাহ। তে নিজেকে আশ্বস্ত করে নিল সে এসব আর ভাবতেও চায় না। তাকে তার জাংকুক ভাইকে সঠিক পথে আনতেই হবে, এই উদ্দেশ্যে তার এখানে আসা, আর সে সেটা পূরণ করেই ছাড়বে। শুধু আল্লাহ তার সহায় হলেই হলো। তের ভাবনার মাঝে জাংকুকের গানের কয়েকটা লাইন তার কানে এসে লাগলো। জাংকুক তার দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে গানের লাইনগুলো গাইছে। তেকে খুঁজতে জিমিন আর আইয়ু যাচ্ছিল অডিটোরিয়ামের দিকে, কিন্তু এর মাঝে বাধে আরেক বিপত্তি। আইয়ুর সাথে পথে সংঘর্ষ লেগে যায় জেহপের। জেহপ সহ বাকিরাও এসেছে জাংকুকের জন্য, অডিটোরিয়ামে আছে তারা। ওরা সকলেই তো এই ভার্সিটির পুরাতন ছাত্র ছিল, এখান থেকেই ওদের পড়াশোনা শেষ করেছে। ফলে আজ তাদের ভার্সিটির অনুষ্ঠান, তার উপর আবার জাংকুককে এখানে বিশেষভাবে আমন্ত্রণ করে আনা হয়েছে গান গাওয়ার জন্য। ওরা কি করে না এসে পারে? সেই সুবাদে ওরাও জাংকুকের পিছু পিছু এসে হাজির। জিমিন সুগাকে আর আইয়ুকে ধাওয়া পাল্টা ধাওয়া করতে দেখে সেখানে আর এক মুহূর্ত দাঁড়ায় না, বরং নিজ দায়িত্বে সেখান থেকে সরে সামনে এগোলো। কারণ সে জানে এদের একবার শুরু হলে টম অ্যান্ড জেরির মতো লেগেই থাকবে এরা। এদের থামানো তার একার পক্ষে অসম্ভব। এটা ভেবে সে একাই তেকে খুঁজতে যাচ্ছিল, তখনই পেছন থেকে তাকে কেউ নাম ধরে ডেকে ওঠে। পুরুষালী চেনা গলায় নিজের নাম শুনে সে চমকে পিছনে তাকাতে দেখতে পায় সুগাকে। তাকে দেখে জিমিন ভরকে যায়। কোনো প্রত্যুত্তর না করে সেখান থেকে চলে যেতে নিলেই সুগা আবারও তাকে ডাকে, জিমিন যেও না প্লিজ, একটু থামো, আমার কথাটা একবার শোনো। জিমিন সুগার দিকে না তাকিয়ে উত্তর দেয়, কেন আমাকে বিরক্ত করছেন? যখন দেখছেন আমি আপনাকে পাত্তা দিচ্ছি না, আপনার উদ্দেশ্য কি বলুন তো? আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, আমার তোমাকে ভালো লাগে। আমি ইনিয়ে বিনিয়ে কিছু বলতে পারি না, যা মনে আসে তা সোজাসুজি বলে দিই। আপনার আমাকে ভালো লাগে বলেই যে আমারও লাগতে হবে এমন কোনো কথা আছে? দেখুন, আপনি বয়সে আমার অনেক বড়, তার উপর জাংকুক ভাইয়ার বন্ধু হন। সেই সূত্রে আমি আপনাকে সম্মান করি, আশা করি সেই সম্মান আপনি এভাবে নষ্ট করবেন না। আমাকে তোমার কেন ভালো লাগেনি জিমিন, সেটা আমি জানতে চাই। আপনার চলাফেরা আমার পছন্দ না। জিমিন, আমি জানি তুমি অন্যদের থেকে আলাদা।
তুমি পরহেজগার দিনদার একজন নারী। আমি এটা কখনো বলিনি যে আমি তোমার সাথে হারাম কোনো সম্পর্কে জড়াতে চাই। আমি তোমাকে সোজা বিয়ে করে নিজের করতে চাই। আমি আমার জীবনে কখনো কোনো নারীর পিছু ছুটিনি। এই প্রথম কোনো নারী আমার মনে দাগ কেটেছে, আর সে নারী তুমি। আপনার সাথে আমার সকল বিষয়ে অমিল রয়েছে। এ নিয়ে আর কোনো কথা বাড়াতে চাই না আমি। এমন প্রস্তাব আর আমার সামনে রাখবেন না দয়া করে। আমি তোমার প্রতি আমার অনুভূতিগুলোকে কখনো অস্বীকার করতে পারবো না জিমিন। আমাদের ইসলামে বিয়ের জন্য ছেলে মেয়ের মধ্যে যে কুফা থাকা প্রয়োজন, সেই বিষয়ে আপনার ধারণা রয়েছে কি? না, আমাকে একটু বুঝিয়ে বলো। ইসলামে বিয়েতে পাত্র ও পাত্রের দিনদারিতা, বংশমর্যাদা, আর্থিক ও চারিত্রিক বিষয়গুলোর মিল রাখাই কুফা অথবা সমতা রক্ষা। কুফু মিলালে বা সমতা রক্ষা করলে বিবাহিত জীবনে সবকিছু মানিয়ে নিতে সহজ হয়। ইসলামে বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ের কুফু রক্ষা করে বিয়ের গুরুত্ব দেওয়া হয়েছে। জিমিন, তোমার জন্য আমি আমার সেই সব কিছু পরিবর্তন করতে রাজি আছি যা তোমার অপছন্দ। এটা মুখের কোনো কথা না যে বললেন আর হয়ে গেল। একটা মানুষ নিজেকে পরিবর্তনের জন্য নিজের নাফসের ওপর অনেক কঠোরতা অবলম্বন করতে হয়। নিজের নাফসের সাথে নিজের যুদ্ধ ঘোষণা করতে হয়, আত্মসংযম করা শিখতে হয়, আর সবচেয়ে বড় কথা, নিজেকে বদলাতে চাইলে আল্লাহর খাতিরে বদলান, আমার জন্য নয়। তাহলে আপনার উদ্দেশ্যে সফল হবে। আপনি কি তা পারবেন? যদি করে দেখাই তাহলে বিয়ে করবে আমায়? আগে নিজেকে পরিবর্তন করে নিন। আসছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জিমিন আর সময় অপচয় না করে প্রস্থান করলো সেখান থেকে। পেছনে ফেলে রেখে গেল এক বুক আশা নিয়ে তার যাওয়ার পানে তাকিয়ে থাকা সুগাকে। সুগা আত্মবিশ্বাস নিয়ে আনমনে বলে, তাহলে তো তুমি শীঘ্রই আমার হতে চলেছ। তোমাকে তো আমি নিজের করেই ছাড়বো, হোক সেটা নিজেকে পাল্টে, ইনশাআল্লাহ। অন্যদিকে জাঙ্কুকের পারফরমেন্স শেষ হলে তার বডিগার্ডসরা তাকে গাড়ি পর্যন্ত ভিড় ঠেলে সেফটি দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। উপচে পড়া ভিড়ে যেন মেয়েগুলো ঠেলে ঠেলে তার উপরে পড়ে যেতে চাইছে, কিন্তু পারছে না। তার চারিপাশে রক্ষা কবচ হয়ে দাঁড়িয়ে থাকা এক একটা বলবান পাহাড় সমান দেহরক্ষীদের জন্য। জাঙ্কুক এসবে অভ্যস্ত হলেও রীতিমতো এক প্রকার বিরক্ত নিয়ে সামনের দিকে এগোচ্ছে। তখনই এক ব্যক্তির সাথে মুখোমুখি হলো তার। ব্যক্তিটি আর কেউ না, কাই। জাঙ্কুককে এত বছর পর দেখে তার অতীতের সেই ব্যর্থতার স্মৃতি মনে পড়ে গেল। ভেতরে জ্বলে উঠে নতুন করে প্রতিশোধের আগুন। তা জাঙ্কুককে বুঝতে না দিয়েই হাত বাড়িয়ে ধরে জাঙ্কুকের সাথে হ্যান্ডশেক করার জন্য। আন্তরিকতার সুরেই বলে, হ্যালো মিস্টার জাঙ্কুক, আমি এই ভার্সিটির একজন প্রফেসর। তবে এই পরিচয় ছাড়াও আমাদের পূর্বে থেকে অন্য একভাবে পরিচয় হয়েছিল। আমাকে নিশ্চয় মনে আছে আপনার? জাঙ্কুক কায়ের এগিয়ে ধরা হাত প্রত্যাখ্যান করে সামনে এগোতে গিয়ে আবার কি যেন ভেবে থেমে গেল। তার দিকে তাকিয়ে প্রত্যুত্তর করল, কোনো প্রয়োজন মনে করছি না মনে রাখার মতো। কথাটা বলে জাঙ্কুক তার জন্য দাঁড় করে রাখা মার্সিডিজ বেনজি গাড়িটির ব্যাক সিটে উঠে পড়ল। সাথে সাথে একজন বডিগার্ড তার গাড়ির দরজা লাগিয়ে দিল। জাঙ্কুকের গাড়ির সামনে থাকা তার গার্ডদের একটি গাড়ি চলতেই জাঙ্কুকের গাড়ির ড্রাইভার তার গাড়ি স্টার্ট করলো। ফলে পেছনের গার্ডসগুলোর গাড়িগুলো তাকে অনুসরণ করে তার গাড়ির পিছু পিছু চলতে লাগলো। এভাবেই পরপর তাদের কয়েকটা গাড়ি ভার্সিটির প্রাঙ্গণ ছেড়ে বেরিয়ে গেল। কাই জাঙ্কুকের এই অ্যাটিটিউড নিতে পারল না। সে রাগে ফুঁসতে থাকে। পাশে থাকা একটা টবে লাথি মেরে দেয়। দুটুকরো করে ভেঙে ফেলেছে ফুল টবটাকে। আশেপাশের ছাত্রছাত্রীরা সেই শব্দে তার দিকে তাকালো। তখন সে নিজেকে সংযত করে অন্যদিকে হাঁটা দিল। নিজেকে বোঝালো এটা সঠিক সময় নাই রাগ দেখানোর। সাথে সে জাঙ্কুকের উদ্দেশ্যে মনে মনে বলে, জাঙ্কুক খান, শুধু একটা বার তোর কোনো দুর্বলতা খুঁজে পেতে দে, তখন তোকে বুঝিয়ে দেব আমাকে মনে রাখার প্রয়োজনীয়তা আছে কি নেই। তে কিছুদিন যাবৎ খেয়াল করছে জিমিনকে। মেয়েটা ইদানিং একা একাই ফোন দেখে লাজুক হাসে। তে তা হাতে নাতে ধরে ফেলে জিজ্ঞেস করতে গেলে সে ইনিয়ে বিনিয়ে কথা ঘোরায়। জিমিনের এরূপ লাজুক হাসার কারণ আর কেউ না, সুগা। সুগা তার সকল সোশ্যাল মিডিয়া থেকে বারে রিলস করা অথবা মডেলিং করে তোলা ছবি কেটে দিয়েছে। বর্তমানে তার প্রোফাইল পিকচার পাল্টেছে। তার প্রোফাইলে এখন তার একটা শুভ্র রঙের পাঞ্জাবি পরে পায়ের ওপর পা তুলে বসে মুখে মিষ্টি হাসি নিয়ে তোলা একটা ছবি, আর তাতে ক্যাপশন দেয়া, তোমার একটা সুতোর প্রয়োজন হলেও তা তোমার রবের থেকে চেয়ে নাও।
জিমিন কখনোই সুগাকে এই রূপে দেখেনি। এই সুগাকে সে যেন নতুন রূপে আবিষ্কার করেছে। সুগা ইদানিং ঘন ঘন মসজিদে থাকছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, সাথে কোরআন শিক্ষা নিচ্ছে, সকল আদব শিখেছে। তার সোশ্যাল মিডিয়াতে ঘন ঘন ইসলামিক স্ট্যাটাস আর পোস্ট দেখে সেখানে তার বন্ধুরা অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়ে কমেন্টে ভরিয়ে ফেলেছে। সবার প্রথম কমেন্ট করেছে জেহাব, হাই হাই, এটা কোন পোলা, এত ভদ্র কেন? তোরা ইদানিং তো ক্লাবে পাওয়াই যায় না, কই থাকিস বন্ধু? তুই কি আমাদের ভুলে গেলি? ইয়নো লিখেছে, তুই ঠিক আছিস তো ভাই? রোজ লিখেছে, মাশাআল্লাহ, আমাদের সুগা এত ধার্মিক হলো কবে থেকে? সবশেষে জাঙ্কুক শুধু একটা প্রশ্নবোধক চিহ্ন কমেন্ট করে রেখে দিয়েছে। সুগা এক এক করে সবার কমেন্টে রিপ্লাই করেছে। প্রথমে সে জেহবকে রিপ্লাই দিয়েছে, তুইও ভণ্ডামি বাদ দিয়ে ভালো হয়ে যা, এখনো সময় আছে। আমি আর থাকছি না ক্লাবে, এখন থেকে ড্রিঙ্কসও করছি না, সাথে কোনো রকম হারামেই থাকছি না। পরের রিপ্লাইটা করেছে ইয়নোকে, আগে ভালো ছিলাম না দোস্ত, বরং এখনই ভালো আছি। এরপর রোজকে কমেন্টে ধন্যবাদ জানিয়ে লিখেছে, জবে থেকে বদলানোর কারণ খুঁজে পেয়েছি, তবে থেকে বদলেছি। অবশেষে জাঙ্কুকের কমেন্টের রিপ্লাইয়ে একটা লজ্জা পেয়ে মুখ ঢাকার ইমোজি দিয়ে লিখলো, খুব শীঘ্রই সব জানাচ্ছি। ওরা 5 জনই সোশ্যাল মিডিয়াতে খুব ফেমাস, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স ওদের। শুধু জাঙ্কুকের ফলোয়ার্স মিলিয়নের কোটা ছাড়িয়ে বিলিয়নে গিয়ে দাঁড়িয়েছে, যেহেতু সে একজন বিখ্যাত হলিউড সেলিব্রিটি পারসন। সুগার বন্ধুরা বাদে সুগাকে আরো হাজার হাজার ফলোয়ার্স কমেন্ট করেছে কারণ জানতে, কিন্তু সুগা তাদের কমেন্টে রেসপন্স করেনি। জিমিন এবার সুগার ডিএমএ গিয়ে দেখলো সুগা তাকে তার আজকের লেসনের আপডেট দিয়েছে। এটা ইদানিং সুগা নিত্যদিনের কাজ। রোজ রোজ সে জিমিনকে তার কোরআন শিক্ষার অধ্যায়গুলো মেসেজ করে দেয়। জিমিন সেটা দেখে সিন করে রেখে দেয়, কোনো উত্তর দেয় না। সুগার এরূপ পরিবর্তন দেখে সে প্রায় ইদানিং নিজের ফোনের দিকে তাকিয়ে লাজুক হাসে, যেমন এখনো হাসছে। আর দূর থেকে তে সেটা লক্ষ্য করেছে। জিমিনের কাছে এসে বিছানায় তার পাশে বসে দেয়। দেখে দেখে জিমিন তাড়াহুড়ো করে ফোনটা রেখে দেয়। তবে আজ ভাগ্য তার সহায় হয়নি। হঠাৎ সুগার মেসেজ স্ক্রিনে জ্বলে উঠতেই তে তা দেখে ফেলে। তে অবাকের চরম পর্যায়ে জিমিনের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলে, তাহলে এটাই লুকোচ্ছিলি তুই এতদিন আমার থেকে? তে শোন, তুই আমাকে ভুল বুঝিস না, আগে আমার পুরো কথাটা শোন। তুই আমাকে ভুল বুঝবি ভেবেই তোকে আমি এই বিষয়ে কিছু জানাইনি, তাহলে এখন সব বল। জিমিন তেকে তখন শুরু থেকে সবটা ভেঙে বলে। তে মুখ ভার করে বলে, তাহলে তুই এটা কেন ভাবলি যে আমি তোকে ভুল বুঝবো? কারণ তুই কত শখ করে আমাকে নিয়ে গিয়েছিলি জাঙ্কুক ভাইয়ের বাসায়। সেখানে গিয়েই তোর ভাই আর বন্ধুর দুর্বলতা হয়ে দাঁড়ানোতে হয়তো তুই আমাকে দায়ী ভাবতি, ভুল বুঝতি আমাকে। আর তুই ভুল বুঝলে আমি সেটা মেনে নিতে পারতাম না, সেই ভয়েই বলিনি কিছু। তবে পরিস্থিতি বুঝে তোকে আমি ঠিকই জানাতাম সঠিক সময় এলে, কিন্তু তুই আগেই সবকিছু জেনে গেলি। তুই এতদিনে তাহলে এই চিনলি আমাকে জিমিন? আমায় মাফ করে দে দোস্ত, আমি তখন তোকে এসব জানাতে প্রস্তুত ছিলাম না। আমি নিজেই এই ব্যাপার নিয়ে প্রস্তুত ছিলাম না। আমার একটু সময়ের প্রয়োজন ছিল, যা আমি নিয়েছি। আচ্ছা, তুই কি ভাইয়াকে পছন্দ করিস? জানি না রে। তাহলে এত মুচকি মুচকি হাসিস কেন ভাইয়ার মেসেজ পেলে? আমি কিছু বুঝতে পারছি না দোস্ত, দুটা নাই ভুগছি। যেহেতু ভাইয়া তোর জন্য এত পাগল আর সোজাসুজি বিয়ের প্রস্তাবই দিয়েছে, সেহেতু তুই এটা নিয়ে ভেবে দেখতে পারিস। আমি ভাইয়াকে চিনি অনেক আগে থেকেই। সে অনেক ভালো মনের একটা ছেলে, আর তার পরিবারের সকলেই অনেক ভালো মনের মানুষ, সাথে ভালো বংশমর্যাদাও। শুধু ভাইয়াকে একটু শুধরে নিতে হবে তোর, এসব হারাম থেকে বের করতে হবে। আল্লাহ আমার নসিবে যা লিখে রেখেছে তাই হবে। তে তখন জিমিনকে ইস্তেখারার পরামর্শ দিয়ে বলে, এই বিষয়ে তুই ইস্তেখারার নামাজ পড়ে দেখতে পারিস। কোনো বিষয়ে দোটানায় ভুগলে, নিজের ভালো মন্দ ঠিক বেঠিক বুঝতে না পারলে, অথবা কোনো কাজ তোর জন্য কল্যাণকর নাকি সেটা ক্ষতিকর সেটা নির্ধারণ করতে না পারলে, তখন আল্লাহর পরামর্শ নিতে তুই এই নামাজটি পড়ে আল্লাহর সাহায্য চাইতে পারিস। রাতে ঘুমানোর আগে এই নামাজটি পড়ে পশ্চিম দিক ফিরে ঘুমাবি। আল্লাহর স্বপ্নে অথবা বাস্তবে কোনো গায়েবী ইশারায় কিংবা ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে দেন কোনটা তোর জন্য কল্যাণকর। জিমিন বিস্তারিত জানতে চাই, তাহলে আমাকে এই নামাজের নিয়মটা বল। তে তখন তাকে নামাজের নিয়মগুলো সূক্ষ্মভাবে বুঝিয়ে দেয়। জিমিন থেকে শুক্রিয়া জানাই, তোকে অনেক অনেক শুক্রিয়া তে, আল্লাহ তোর মঙ্গল করুক। তেও তখন তার জন্য দোয়া করে বলে, আমিও দোয়া করি আল্লাহ তোকে অনেক অনেক সুখী করুক আর তোর মনের সকল ইচ্ছেগুলো পূরণ করুক।
আমি তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে এখানে প্রত্যেকটা নামাজের বা প্রত্যেকটা হাদিসের একদম সুন্দর করে বিবরণ দেওয়া আছে। তোমরা যারা দেখতে চাও তোমরা ওই পথজ অ্যাপসে গিয়ে এই স্টোরিটা পড়তে পারো, তাহলে তোমরা সব কিছুর নিয়ম জেনে যাবে। আমি এত তো দিতে পারবো না, বোঝো না, কারণ অনেক বেশি বড় হয়ে যাবে, সে কারণে বলছি। তাহলে তোমরা দেখে নিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আল্লাহ হাফিজ।